নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহুয়া পালার। একদম আজকেই শেষ হয়ে যাবে আমাদের ক্লাসটা। আজকে আমাদের 19 থেকে 24 নম্বর যে পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আগের ক্লাস আপনারা শুনেছেন। যদি না শোনেন অবশ্যই শুনে নেবেন, কারণ নয়তো এই ক্লাসটা মাঝখান থেকে হয়ে যাবে। আমি বলবো, যদি এই ক্লাসটা যারা প্রথম করছেন তাহলে এটুকু অন্তত করে নিন, করে নিয়ে একদম আগের যে ক্লাসগুলো আমি করিয়েছি সেগুলোকে একবার দেখে নিন। আমি কিন্তু ভীষণ ডিটেলে প্রত্যেকটা লাইন বলতে বলতে গেছি, পড়াতে পড়াতে গেছি, বোঝাতে বোঝাতে গেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, এবং কিন্তু তার জন্য কিন্তু আপনাদের আগের 3খানা ক্লাস দেখে নিতে হবে। আচ্ছা, এরপর আমরা আগের দিন দেখেছিলাম যে শেষ অবধি কি হয়েছিল। শেষ পর্বটা যেটা 18 নম্বর ছিল সেটা হচ্ছে সাধুর ডিঙায় কি ঘটনাটা ঘটলো সেটা আমরা দেখেছিলাম। 19 নম্বরে হচ্ছে নদীর পরপারে বন, মহুয়ার নদের চাঁদকে খোঁজা। এরপরে আমরা কি দেখলাম, যে মহুয়া সাধুর ডিঙা থেকে নেমে তো গেল, ঠিক আছে, বিশ্বলক্ষের ছুরি দিয়ে কেটে নেমে তো গেল। এর পরের ঘটনাটা কি ঘটছে দেখুন। খুব সুন্দরভাবে না, এটাকে আমরা গল্পের আকারে যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের খুব কঠিন বলে এই বিষয়গুলো একেবারেই মনে হয় না, মধ্যযুগ কোনোটাই নয়। তাহলে সেভাবে আমরা একটু গল্পের মতন করে পড়ে নিই। আচ্ছা, নদীর পরপারে বন কি বলছে দেখুন। মহুয়ার নদের চাঁদকে খোঁজা। কোন গইনে ফুটে ফুল রে, কোথায় জলের মণি, বিধাতা শিরোজিল কন্যা জনম দুঃখিনী। কও 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 পঙ্কি কও, মানে পাখি তরুলতাকে বলছে যে নদ্দার ঠাকুর কোথায়। মহুয়া এবার নদের চাঁদকে খুঁজে বেড়াচ্ছে। শুনো আরে বাঘ ভালুক, পরে পরে আমায় খাও, বন্ধুর উদ্দেশ্যে মোরে পরখাইয়া জানাও। আমাকে তুমি জানাও, প্রত্যক্ষ করিয়া বা পরীক্ষা করে জানাও। দেখুন নিচেই লেখা রয়েছে 4 নম্বরের মানে কি, ঠিক আছে। জলে থাক জলের কুম্ভীর, সদা দেখতে পাও, কোথায় ভাইসা গেল বন্ধু খবর দিয়া যাও। আছিলাম বাদ্দার নারী, ভর্মিতাম দেশে দেশে, পরদেশি বন্ধুরে লইয়া ছাড়িলাম দেশ। ডালেতে বসিয়া আছো ময়ূর, কাকে কাকে বলছে না, এই জায়গাগুলো খেয়াল করবেন। দেখুন কাকে কাকে বলছে। এখানে আমরা কি কি পাচ্ছি, পঙ্খিকে পাচ্ছি, পাখি, তরুলতা, বাঘ ভাল্লুক, এছাড়া আর কিছু পাচ্ছেন এখানে। তারপরে হচ্ছে ময়ূর, হ্যাঁ, এদেরকে ময়ূরা ময়ূরী, এদেরকে কিন্তু বলছে মহুয়া। তোমরা কি জানো কথা, কহ সত্য করি। কি কথা জানো, অর্থাৎ নদের চাঁদ কোথায় তোমরা কি জানো। দরিয়ায় গড়িয়া পড়ে আমার গলার হার, বিধাতা করিল দুঃখী, দুঃখ যা বা দিবাম কার। প্রথম লাইন শেষ লাইন আবার বলেছি লিখতে, আগের দিনই বলেছি, আবারও বলছি, প্রথম লাইন শেষ লাইন কিন্তু নোট করবেন। এরপরে হচ্ছে পর্বতে বনপথ, অদূরে ভগ্ন দেব মন্দির, সন্ন্যাসীর পালা। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি একটা পর্বতের ভগ্ন দেব মন্দিরে মহুয়া এখানে এসেছে। আচ্ছা, এখানে রয়েছে দেখুন, গাছে যা পাইলাম ফল দূরে নদীর পানি, বিদায় অবশ অঙ্গ না বাঁচে পরাণী, বড় বড় বাঘ ভাল্লুক দূরে সইরা যায়, অবাগা মহুয়া দেখা ফিরে নাই যায়। আকাল মাকাল অজগয়রা হরিণ ধাইয়া খায়, দুঃখিনী মহুয়া দেখে দূরে চলে যায়। ঠিক আছে, অজগর সাপ যা যত রয়েছে সবাই মহুয়াকে দেখে দূরে চলে যাচ্ছে। জমিনে না, আচ্ছা, এমন প্রাণের বন্ধু আমি কোথায় গেলে পাই, আমার লাগিল ছাড়লো সে যে সুখের বড় বাসা ঘর বাসা, আমার লগিন হইল নদীর কূলে বাসা। মানে কি কি হয়েছে মহুয়ার জন্য, নদের চাঁদের জীবনে কি কি পরিস্থিতি দাঁড়িয়েছে সেগুলো নিয়ে সে দুঃখ করছে। পরায়ণ হারাইল বন্ধু জলেতে ডুবিয়া, এই না নদীর জলে ডুবেছিল, বৃক্ষ জলে ফাঁস দিয়া পড়িব তেজিয়া। তাহলে আমি এবার বৃক্ষ জলে ফাঁস দেব, ঠিক আছে। নেক্সট বলছে দেখুন, না দিব পরাণ, আরো দেখি শুনি, জঙ্গলের মধ্যে কার কাতর পড়ে। না, পরাণ দেব না, কেন, জঙ্গলের মধ্যে আমি একটা কাতর আওয়াজ শুনতে পাচ্ছি।
আচ্ছা, মানে তখনও সে আশায় রয়েছে যে নদের চাঁদকে খুঁজে পাবে। ভাঙা মন্দিরের মাঝে সাপে করে বাসা, সন্ধ্যাবেলা যায় কন্যা, রাইতো থাকবার আশা। শুকাইয়া গেছে মাংস পইরা রইছে হাড়, মন্দিরের মাঝে দেখে কন্যা মরার আকার, চিনিতে না পারে কন্যা সুন্দর বয়ান। লক্ষিয়া দেখিল কন্যা নদ্দার ঠাকুর, দেখলো গায়ের মাংস একেবারেই নেই এবং হাড় পড়ে রয়েছে, এরকম একজন মানুষ শুয়ে রয়েছে মন্দিরের দ্বারে। তারপরে সে চিনতে পারলো সেটা নদ্দার ঠাকুর। শিরে বান্দা জটা জুটো চুল মুছো দাড়ি, আইলো সন্ন্যাসী এক হাতে লইয়া খড়ি। এই জায়গাটা দাগাবেন, শিরে বান্দা জটা জুটো চুল মুছো দাড়ি। অনেক সময় মনে হতে পারে যে এটা হয়তো নদ্দার চাঁদি, তা কিন্তু নয়, এটা কিন্তু সন্ন্যাসী। এরপরে সন্ন্যাসী এলো। কন্যা দেখি সন্ন্যাসী যেভাবে মন, এ কোন বিধির কাল ঘটিল এমন। শুনো শুনো কন্যা, আরে বলি যে তোমারে, কোন দেশ ছাড়িয়া তুমি আইলা এত দূরে। তাকে জিজ্ঞেস করছে আর কি, কঠিন তোমার মাতা পিতা সানে বাঁধা হিয়া। দেখুন আবার কিন্তু বলছে কঠিন তোমার মাতা পিতা। এর আগেও আমরা পেয়েছিলাম পাষাণ পরাণ মাতা পিতা, এরকম ধরনের, বা পাষাণ তোমার মাতা পিতা। এখানে কিন্তু পাচ্ছি কঠিন তোমার মাতা পিতা। জায়গাটা দাগাবেন। সন্ন্যাসী বলছে, প্রাণে কেমন বাইচা আছে তোমারে বনে দিয়া, মানে তোমার মা বাবা কি করে এত কঠিন যে তোমাকে বনে দিয়ে কি করে তারা বেঁচে রয়েছে। এই কথা শুনিয়া কন্যা কি কাম করিল, সন্ন্যাসীর পায়ে ধরি কান্দিতে লাগিল। সন্ন্যাসীর পায়ে ধরে কাঁদতে লাগলো। হিঙ্গলা পিঙ্গলা জটাকটা মুছো দাড়ি, সন্ন্যাসীর পায়ে কন্যা যায় গড়াগড়ি। আচ্ছা, সন্ন্যাসীর কাছে কান্নাকাটি করছে, বনে আছে গাছের পাতা তুইলা দিবা মামি, এই গাছে বাঁচিবে তোর পতি পরাণী। এই কথা শুনে বলছে তোর স্বামীকে আমি বাঁচিয়ে দেব বনের গাছে। দারুণ আকাল্লা জ্বর হাড়ে লাগা আছে, পরাণে বাঁচিয়ে আছে মইরা না গেছে। শ্বাসেতে ধরিয়া পাতা আসনাহির পানি, এই মন্ত্রে বাঁচাইব তাহার পরাণী। একদিন 2 দিন 3 দিন যায়, 4 দিনে নদ্দার চাঁদ আখি মেলে চায়। 4 দিনের দিন কিন্তু নদ্দার চাঁদ আখি মেলে চাইল। ডাক দিয়া সন্ন্যাসী কর অতি ভোর বেলা, আমার কুল তুলবে কন্যা যাই ওরে একেলা। এবার বলছে ফুল তুলবে, চলো বনে যেতে। ফুল তুলিবারে কন্যা যায় দূর বনে, নিত নিত পূজার ফুল। হাজি মানে পূজার ফুল নিয়ে আসছে। নদ্দার চাঁদ খাইতো ভাত খেতে চাইছে, সেটা শুনে মহুয়া মাথায় হাত দিয়ে কাঁদছে এবং কোথায় ভাত পাবো সেটা ভাবছে। তারপরে কি, ফুল নাহি তুলে কন্যা থাকে অন্য মনে, ফুল না তুলে অন্য মনে থাকে। এদিকে হইল কিবা শুনো দিয়া মন, কন্যার যৌবন দেখি মুনির ভুলে মন। আবার কন্যাকে দেখে, কন্যার সুন্দর রূপ দেখে, যেরকম ভাবে আমরা দেখেছিলাম সাধুর ডিঙায় সাধু মুগ্ধ হয়ে গিয়েছিল, ঠিক তেমনি ভাবে এখানেও তাই অবস্থা। আচ্ছা, আটকা আটকা পূজার ফুল হাজি ভরা থাকে, নিশি রাতে মহুয়াকে ডাকছে যে ফুল তুলতে যাওয়ার জন্য। উঠো উঠো কন্যা, আরে কত নিদ্রা যাও, পরাণে যদি স্বামীকে তুমি বাঁচাতে চাও। কি বলছে এই জায়গাটা দাগান, আজ পূর্ণিমার নিশি আর শনিবার দিনে ঔষধ তুলিতে কন্যা চলো গহীন বনে। আর পূর্ণিমার নিশি এবং শনিবার দিন চলো ওষুধ তুলতে ঘন বনে যেতে হবে, ঠিক আছে। এরপরে সেইটা শুনে স্বাভাবিকভাবেই এখানে মহুয়া যাবে। তাহলে কি হলো, আস্তে ব্যস্তে উঠি কন্যা চলে মুনির শানে, নদীর কিনারে কন্যা গেল গহীন পথে। মুনি বলছে কন্যা তুমি আমার কথা শুনো মন দিয়া। এবার কি বলছে দেখুন, পায়ে ধরে মাগি কন্যা তোমার যৌবন, তোমার রূপেতে কন্যার যোগীর ভাগে যুগ, এমন ফুলের মধু পান করাও মোরে। অর্থাৎ তাকে প্রপোজাল দিচ্ছে বলতে গেলে মুনি, মানে খারাপ প্রস্তাব তাকে এখানে আমরা দিতে দেখছি। আগল পাগল ভাঙা মন খানি জুড়া, সন্ন্যাসীর কথা শুনিয়া শিরে পড়ে খাড়া, ভাবিয়া চিন্তিয়া কন্যা কি কাম করিল। সন্ন্যাসীকে বুঝাতে বলতে লাগলো কি, স্বামীকে বাঁচাও, তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। এই কথা শুনে মুনির মুখ কালি হয়ে গেল। ফিরিয়া আসিয়া কন্যা শুনো তবে বলি, 2 দিন সময় দিবাম ভাবিয়া স্থির করো। 2 দিন সময় দিচ্ছি, ভেবে স্থির করো। নিজে খাওয়াইয়া বিষ পতিকে না মারো, নিজে বিষকে পতিকে মেরো না। আচ্ছা, রাক্ষসের হাতে পড়ি না দেখি উপায়, মনে মনে চিনতে কন্যা কিভাবে পালায়। রাক্ষসের হাতে পড়ে, রাক্ষস বলতে কার কথা বলা হয়েছে, এখানে অনেক কিছু হতে পারে, সাধু হতে পারে, এখানে এই মুনির কথা কিন্তু বলা হয়েছে। জায়গাটা দাগাবেন। একদিন যুক্তি করে নদের চাঁদে লইয়া,
কিরূপে যাইবে কন্যা দূরে পলাইয়া, তেরা লেঙ্গা দেহখানি জ্বরে কাছে সারা, হাঁটিয়া যাইতে নাই, সেপারে উঠা না হয় খাড়া, ভাবিয়া চিন্তিয়া কন্যা কি করলো, এরপরে তাকে তুলে নিয়ে চললো। আচ্ছা, এরপরে পাচ্ছি আমরা 21 নম্বর, যেটা হচ্ছে বনদম্পতি। 1 2 3 করি ভালা 6 মাস গেল, 6 মাস পরে কিন্তু নদ্দের ঠাকুর উঠে বসলো। কতদিন পর? 6 মাস পর আমরা তাকে উঠে বসতে দেখলাম। ঝর্ণার জল এনে কন্যা তাকে দিচ্ছে, বনের ফল খাচ্ছে। এভাবে তারা দুজনে একসাথে বনের মধ্যে থাকতে শুরু করলো। বাড়ি যাইরে ঘর নাই রে, বন্ধ তথায় আঁকি, উইরা ঘুরিয়া ফিরি, যেমন বনের পশু পাখি। মানে বনের পশু পাখি যেরকম ঘুরে বেড়াচ্ছে সেরকম ভাবেই আমরা চলছি। আচ্ছা, সামনে পাহাড়িয়া নদী, সাঁতার দিয়া যায়, বনের কোকিল পক্ষী জলে বৈশা গায়। মানে এখানে বনের বিবরণ আমরা মোটামুটি পাবো। এইখানে থেকেই তারা জীবন কাটাচ্ছে। সামনে সুন্দর নদীর ঢেউ রয়েছে এবং তারা ভাবছে চারদিকে ফুল ফল রয়েছে। এভাবেই তারা বনদম্পতি হয়ে কাটাবে। নদ্দার ঠাকুর খাইতে বইছে, গলায় লাগলো কাটা, বাদ্দার ছেড়ি মায়না থুচ্ছে, কালাধলা পাঠা। কালাধলা পাঠা মানত করেছে, গলায় কাটা ফুটেছে নদ্দার ঠাকুরের। নদ্দার চাঁদে জ্বর উঠেছে, মাথায় বেদনা তাঁত, বাদ্দার ছেড়ি কাছে বৈশা, শিরে বোলায় হাত, হায় হাটে যায় রে নদ্দার চাঁদ, হাটে যাচ্ছে বাদ্দার ছেড়ি, ডাক্কা বলে কিন্না আইনো নদ। কি চেয়েছিল, এই জায়গাটা দাগাবেন, কি বলেছিল? কিন্না আইনো, কি কিনে আনতে বলছে? নদ কিনে আনতে বলছে। বনের ফুল তুইল্লা আনে, দুইজনে খায়, মালাম পাথরে দুইজনে শুয়ে নিদ্রা যায়। পদচিহ্নযুক্ত পাথর রয়েছে, মালাম পাথর, সেখানে শুয়ে নিদ্রা যায়। রাত্রিতে থাকোয় ঠাকুর কন্যা থুইয়া বুকে, দিনেতে উঠিয়া। এইভাবে তারা কি করছে? খুব সুন্দরভাবে তারা জীবনযাপন করছে সেই বনের মধ্যে। বনের ফল ফুল, বনের ফল খাচ্ছে এবং বনের যে সৌন্দর্য সেটা আমরা দেখতে পাচ্ছি। বাপে ভুলে মায়ে ভুলে, ভুলে ঘর বাড়ি, দেশ ভুলে বন্ধু তুমি আমার স্বজন, ইত্যাদি ইত্যাদি বিষয়। আচ্ছা, শিরেতে পড়িল বাজ, এই অকস্মাৎ হঠাৎ শিরেতে বাজ পড়লো কেন? এরপর আমরা দেখব 22 নম্বর অধ্যায়, যেখানে হচ্ছে বনে পর্যটন ও বিপদ। ফার্স্ট লাইন মনে রাখতে হবে, লিখতে হবে কি? একদিন নদ্দার চাঁদ দিনের সন্ধে বেলায়, দাগিয়ে ফেলবেন অবশ্যই। সঙ্গেতে সুন্দর কন্যা ছিল তার সাথে, কত দূরে দুইজনে গলায় ধরা দড়ি, গহীন বনেতে গেল সুন্দর নারী, পড়িয়াছে মালাম পাথর তাহার উপর, সুন্দর কন্যা মানে তার কোলে মাথা দিয়ে শুয়েছে। কত দূরে নদীয়ার ঢেউয়ে পালায় আখি পানি, এমন সময় কন্যা কি শুনছে? বংশী ধ্বনি শুনতে পাচ্ছে, অর্থাৎ বাঁশির শব্দ। চমকে উঠছে শুনে। কি কারণে কন্যা তুমি চমকে গেলে বলছে, কি কারণে হঠাৎ তুমি বিরস বদন হয়ে গেলে? পরকাশ কইরা কন্যা এবার জন্ম বিবরণ বলছে, কার কন্যা, কোথায় বাড়ি, কোথায় বাস করো, বাদিয়ার সঙ্গেতে কেন তুমি দেশে দেশে ফেরো? পুইধ করিয়া আমি উত্তর না পাই, আজ বলো। আমি তোমায় জিজ্ঞেস করেছি, উত্তর পাই না, আজ তুমি বলো। কি বলছে? জিজ্ঞাসা করিলে কেন, মুছো চোখের পানি, আচ্ছা দরদ লাগিয়েছে তোমার, কাতর হয়েছে প্রাণী, অর্ধেক শুনাইলে কন্যা সেদিন বিয়ানে, ছোটকালে হুমরা বাইদা চুরি করেছিল তাকে, সেই ঘটনা তাকে বলছে। সেই শুনে বাঁশি বাজে, দূর শুইনা যায়, সন্ধ্যা গুঞ্জরিয়া গেল, চলো বাসে যাই। বাঁশির শব্দ শুনতে পাচ্ছে। কাল যদি বাঁচি বন্ধু সেই কথা বলবো, আজ কেন উঠলে বন্ধু মাথা, দারুণ মাথার ব্যথা, বাড়িতে হেলিয়া যেমন লতা পরে চলি, নদ্দার চাঁদের কান্দে কন্যা পইরা। তারা ওখান থেকে চলে যেতে চাইছে, বলছে কাল যদি বেঁচে থাকি তাহলে কাল তোমায় বাকি কথা বলবো। কোন চাপেরে জানি কন্যা করিল দংশন, আজই কেন কন্যা তোমার এমন বিরস হইল মন, শুকনো পাতার বাসত ভাঙে বড় মুড়ি, তাহার মধ্যে বসে কন্যা মহুয়া সুন্দরী। আতঙ্কে কন্যার কি হলো? কালা জ্বর, দাগাবেন জায়গাটা। আতঙ্কে কন্যার গায়ে কালা জ্বর আসে, ঢলিয়া পড়িল কন্যা দারুণ মাথার বিষে, একটুখানি শুনো কন্যা লইয়া আসি জল, অবশ হইয়া কন্যা অঙ্গে নাই। অবশ হয়ে গেল, এত ভয় পেয়ে গেছে, কারণ সে বাঁশির শব্দ শুনে কিন্তু কিছু বুঝতে পেরেছে। সাপে নাই খাইছে মরে গেছে সুখের দিন, দূর বনে বাজালো বাঁশি, শুনছো কি কানে, মানে শুনতে পেয়েছো কি? আসিছে বাদ্দার দল বধিতে পরাণে, আমার পালং সই বাঁশি বাজিয়ে জানাচ্ছে যে বেদের দল আসছে আমাদেরকে ধরতে।
সামাল করিতে পরাণ ইশারায় করিল, আইজ নিশি থাকরে বন্ধু আমার বুকে শুইয়া, আর না দেখিব কাল প্রভাতে আর মুখ দেখব না। বনের খেলা সাঙ্গ হলো, বনের দেশ সাঙ্গ হলো, এবার আমাদের মৃত্যু হবে। রজনী হইল শেষ, আসমানে মিলায় তারা, প্রভাতে উঠিয়া দৌড়ে বাইরে দিল পাড়া। আচ্ছা, তারপরে আমরা 23 নম্বর তে পাবো হচ্ছে হুমরার দল। এবার হুমরার দল চলে এসেছে। তার অনুমান যেটা ছিল মহুয়ার ঠিক ছিল। কি দেখবো আমরা এখানে? চৌদিকেতে চাইয়া দেখে শিকারী কুকুর, চারদিকে তাকিয়ে দেখছে শিকারী কুকুর। প্রথম লাইন। সন্ধান করিয়া বাদ্দা এত দূর এলো, সামনেতে হুমরা বাদ্দা, জম যেন খাড়া। তাহলে জমের সঙ্গে কার তুলনা করা হয়েছে? হুমরা বেদের। হাতে লইয়া দাঁড়াইয়াছে বিশ্বলক্ষের চূড়া, আখিতে জ্বলিছে তার জ্বলন্ত আখি, নাকে নিঃশ্বাস তার দেওয়ার ডাক শুনি, প্রাণে যদি বাচকন্যা আমার কথা ধরো, বিশ্বলক্ষের ছুরি দিয়া দুশ্মনেরে মারো। আবার সেম কথা বলছে, বিশ্বলক্ষের ছুরি দিয়ে তুমি দুশ্মনকে মারো, অর্থাৎ নদের চাঁদকে মারার কথা বলা হচ্ছে। আমার পালক পুত্র সুজন খেলোয়াড়, বিয়ে তার সঙ্গে তার বিয়ে দেওয়ার কথা বলছে। বিয়া তারে করো কন্যা, চলো মোদের সাথে। এই জায়গাটা দাগান, আমার পালক পুত্র থেকে মোদের সাথে। কেমনে মারিব আমি পতির গলায় ছুরি, কারা থাক বাপ তুমি আমি আগে মরি, সুজন খেলোয়াড় আমি সুন্দর জোয়ান, এমন পতি পাইয়া তুমি কি করিলে কাম। ঠিক আছে, এরপরে বলছে ইয়ার সঙ্গে দিবাম বিয়া, মানে তার সঙ্গে বিয়ে দেবে, তাকে দেশে যেতে বলছে। কেমনে করি যাইবাম দেশ বন্ধুরে মারিয়া, তোমারে সুজনে আমি না কইবাম বিয়া, আমার বন্ধু চন্দ্র সূর্য কাঞ্চা সোনা জলে, আমার বন্ধু চন্দ্র সূর্য কাঁচা সোনা জলে, তাহার কাছে সুনজন বাইদ্যা জনি যেমন জলে। দেখুন, জনি মানে জোনাকি পোকা, তার কাছে সে হচ্ছে চন্দ্র সূর্যের মতন নদের চাঁদ। আর জোনাকির সঙ্গে তুলনা করা হচ্ছে সুজন খেলোয়াড়কে। ঠিক আছে, যার সঙ্গে মহুয়ার বিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। এই ইনফরমেশন গুলো কিন্তু দাগাতে হবে। সোনায় তরুয়া বন্ধু এক পেখো, আমার চক্ষু তুমি নিয়া, নয়ন ভৈরা দেখো, গর্জিয়া উঠে কালা দেওয়া হাতে লইয়া ছুরি, মহুয়ার হাতেতে দিল বিশ্বলক্ষের ছুরি। একবার চেয়ে কন্যা পালং শোয়ের পানে, একবার চাহিল পতির পানে। কে? মহুয়া। শুনো শুনো প্রাণপতি বলি যে তোমারে, জন্মের মতো বিদায় দাও মহুয়ারে, শুনো শুনো পালঙ্ক সই বলি কথা, কিঞ্চিত বুঝবে তুমি আমার মনের ব্যথা। তুমি কিছু বুঝবে আমার মনের ব্যথা। শুনো শুনো মাও বাপ বলি হে তোমার, কার বুকে ধন তোমার আনিয়াছিল হার, ছোটকালে মা বাপের কুল শূন্য করে, কার কুলের ধন তোমরা করেছিলে চুরি। জন্মিয়া না দেখলাম বাপ মাকে দেখলাম না, কর্মদোষে এতদিনে প্রাণ যায়। তারপরে জায়গাটা আমার লাইন নেই, স্টার্ট দেওয়া রয়েছে। তারপর লেখা রয়েছে মহুয়া কি করলো, নিজের বক্ষে ছুরি প্রদান করলো, মানে ছুরি করলো, আঘাত করলো, এবং হুমরারা আদেশ দিল বেদের দলকে যে নদের চাঁদকে মেরে ফেলতে। তাহলে এখানে আমরা দেখলাম তারা মারা গেল, মহুয়া এবং নদের চাঁদ। 24 নম্বর অর্থাৎ শেষ যেটা, সেখানে কি হচ্ছে, এরপরে হচ্ছে হুমরার অনুতাপ, পালঙ্কের স্নেহ। মানে খুব হাসির বিষয়, এখন আর অনুতাপ করে কি হবে, মরেই তো গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সে অনুতাপ করছে পালঙ্কের স্নেহ। কি? 6 মাসে শিশু কন্যা পাইয়া করলাম ঘর। প্রথম লাইন দাগাতে হবে। কি করে ফিরিয়াম দেশে আন্না যাইবাম ঘর, শুনো শুনো কন্যা আরে একবার আখি মেলে চাও, একটা বার চেয়ে আমার পরাণ জুড়াও, ইত্যাদি বাবা দুঃখ করছে। আচ্ছা, হুমরা বাইদা ডাক দিয়া করো মাইনকা ওরে ভাই, দেশে ফিরে মোর আর কার্য নাই। হুমরা বেদে তার ভাইকে বলছে মাইনকা আমার ভাই, আর দেশে ফিরে আমাদের কোনো কাজ নেই। কবর কেটে দেও, মহুয়াকে মাটি দাও, বাড়িঘর ছাইরা ঠাকুর আইলো কন্যার লাগি, দুয়ের পাগল ছিল দুজন। দুয়ের পাগল ছিল দুয়ের আগি। কাদের কথা বলা হয়েছে? দুজন দুজনের জন্য পাগল ছিল। এতক্ষণ পরে বুঝতে পেরেছে হুমরা বেদে, যখন সব শেষ। আচ্ছা, হুমরার আদেশে তারা মানে কবর কাটলো, একসঙ্গে দুজনকে মাটি চাপা দিল। তারপরে তারা বেদের দল বিদায় হয়ে গেল, যে যাহার স্থানে চলে গেল, এবং জায়গাটা শূন্য পড়ে রইল। রইল সেখানে কে? রইল সেখানে সুখ দুঃখের সাক্ষী, অর্থাৎ পালঙ্ক সই সেখানে রইল। কান্দিয়া পোহায় কন্যা যায়রে দিন রাতি, অঞ্চল ভরিয়া কন্যা বনের ফুল আনে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। কন্যা বলতে আমরা কিন্তু ফট করে না মহুয়াকে ভেবে নিই, কারণ শুধু লাইনটা তুলে দিলে কিন্তু আমরা বুঝতে পারবো না কোথা থেকে দিয়েছে। একটু ভালো করে পড়তে হবে।
অঞ্চল ভরিয়া কন্যা বনের ফুল আনে, মনের গান গায় কন্যা বৈশা বনে বনে। কে মনের গান গাইছে? পালঙ্ক সই তার সখীর বিরহে। চোখের জলেতে ভিজায় কবরের মাটি, শোকেতে পাগল কন্যা করে কান্দাকাটি। শোকেতে পাগল হয়ে কান্নাকাটি করছে হচ্ছে পালঙ্ক সই। উঠো উঠো সখী তুমি, কত নিদ্রা যাও, আমি ডাকি পালঙ্ক সই, একবার ফিরে যাও। কত তুমি ঘুমোচ্ছ, আমি পালঙ্ক সই তোমায় ডাকছি, একবার তুমি ফিরে যাও। ফিরা গেছে বাদ্দার দল, আর তারা আসবে না, সুখেতে বাঁধিয়া ঘর করো তোমরা দুজনে। দুরন্ত দুশ্মন সেই যত বেদের দল তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, যে এবার তোমরা ওঠো এবং এবার তোমরা একসাথে ঘর করো, সংসার করো। দুইয়ে সইয়ে কোলাকুলি গ্রন্থি ফুলের মালা, দুইজনে সাজাইব ওই নাগর কালা। অর্থাৎ তোমাদের দুজনকে আমি সাজাবো। পালঙ্ক শুয়ে চোখে জলে ভিজে বসু মাতা, এইখানে হইল সাঙ্গ নদিয়া চাঁদের কথা। পালঙ্কের চোখের জলে কি হলো? ভিজে গেল। কি ভিজে গেল? বসু মাতা। জায়গাটা দাগাতে হবে, লাইন তুলে প্রশ্ন আসতে পারে, শূন্যস্থান দিতে পারে। তাহলে এই গেল হচ্ছে আমাদের মহুয়া পালা এখানে শেষ হলো। এবং মহুয়া পালা কিভাবে পড়তে হবে আমরা লাইন বাই লাইন পড়লাম। পুরো বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি, কারণ আমরা বাংলা করে ধরে ধরে প্রত্যেকটা লাইন পড়েছি। এই 4টে ক্লাস যদি দেখে থাকেন, আমার মনে হয় না যে এই ময়মনসিংহ গীতিকার যে মহুয়া পালা, এখান থেকে কোনো প্রশ্ন ভুল যাবে। এমনকি যেগুলো ট্রিকি জায়গা, সেই জায়গাগুলো আমি বলে দিয়েছি, ওই জায়গাগুলো দাগিয়েছেন আশা করি, এবং ওই জায়গাগুলো কিন্তু একটু বারবার করে দেখবেন, কারণ ওগুলো গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কে বলছে, কখন বলছে, এই প্রসঙ্গগুলো। এবং তার সাথে সাথে সমস্ত পর্বগুলোকে পরপর সাজিয়ে 1 2 3 4 করে 24টা, এবং তার নামগুলো লিখে এবং তার পাশে ছোট্ট ছোট্ট করে ঘটনা আমি লিখে রাখতে বলেছিলাম, খাতার শেষে হোক বা স্টাডি ম্যাটে হোক, যে কোনো জায়গাতে। এবং আমার কাছে যেরকম পিডিএফ রয়েছে, সেরকম আপনার যদি পিডিএফও থাকে বা বই থাকে, সেখানে সাইডে লিখে রাখতে পারেন, খাতায় নোট করে নিতে পারেন, যেভাবে মনে থাকে, যেভাবে পরীক্ষার আগে দেখে যেতে পারবেন, এই ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই লিখে রাখতে হবে। তাছাড়া এই বন্দনা গীতি বলছি, মানে একদম শুরুতে যেটা হুমরা বেদে উত্তরানা গাঢ় পাহাড় 6 মাসের বাস, এটা হচ্ছে প্রথম লাইন, এবং শেষ লাইন কি, এই জায়গাগুলো একটু দাগাতে হবে, লিখতে হবে। কেন বলছি? কারণ অনেক সময় এখান থেকে কঠিন করে প্রশ্ন দিতে চাইলে কিন্তু এভাবে দিতে পারে। আর পুরোটাই ক্লাস যদি আপনারা দেখে থাকেন, আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা চিন্তার রয়েছে। খুব সহজভাবেই আমি আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন। ক্লাসটা কেমন হলো, 4টে ক্লাস আপনাদের কেমন লাগলো জানাবেন। কোনো জায়গা যদি মনে হয় যে বুঝতে পারছি না, সেটাও বলবেন। তার সাথে সাথে এটাও বলছি যে কোন জায়গা আপনাদের প্রয়োজন পড়ানোর জন্য, বা আপনাদের মনে হচ্ছে যে এই জায়গাটা ম্যাম একটু বলে দিলে ভালো হয়, সেটা আমি মহুয়া পালা থেকে বলছি না, যে কোনো পোর্শন থেকে, সেটা পেপার 1 হোক বা পেপার 2 হোক, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেই বিষয়ে ক্লাস করানোর চেষ্টা করব। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।